ইসির তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থাই নাম সর্বস্ব, ঠিকানা অনুযায়ী নেই অফিস বা কার্যক্রম, বিতর্কিত হতে পারে নির্বাচন, বলছেন বিশ্লেষক। তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো? অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব। গাজার কাছাকাছি ত্রাণবাহী সবশেষ জাহাজ, 5 শতাধিক মানবাধিকার কর্মী সহ বাকি 43টি অপহরণ করেছে ইসরায়েল। নিরাপদ আশ্রয়ের খোঁজে লাখো ফিলিস্তিনি। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা পেতে সহায়তা করবে বিশ্ব সম্প্রদায়, জানালেন ডক্টর খলিল। নিরাপদ প্রত্যাবাসনেও মিলেছে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। স্পষ্টভাবে উঠে এসেছে, প্রথম কথা হচ্ছে যে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যেতে দিতে হবে। আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাব। চুয়াডাঙ্গায় কথিত কোম্পানির ফাঁদে পড়ে নিঃস্ব হাজার হাজার গ্রাহক, বেশি লাভের আশায় বিনিয়োগ, অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। 1,30,000-এ 5,000 টাকা দেওয়া এমন কোনো ব্যাংক নাই, কোনো মাধ্যমই নাই। এরা কোত্থেকে নিয়ে আসে? এইসব চিন্তা করে আমি দেখলাম যে এক সময় হয়তো এটা থাকবে না। ট্রেডের বিষয়ে আমি জানলাম এটা সম্পূর্ণভাবে বেআইনি। চলে গেলেন ভাষা সৈনিক ও প্রাবন্ধিক আহমদ রফিক। প্রধান উপদেষ্টার শোক, শেষ শ্রদ্ধা জানাতে শনিবার মরদেহ রাখা হবে শহীদ মিনারে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থারই ঠিকানা অনুযায়ী হদিস মেলেনি। ঢাকার বেশ কিছু সংস্থার দেয়া ঠিকানায় রয়েছে বাসাবাড়ি, যাদের কেউই পর্যবেক্ষণে জড়িত নন। কোনো কোনো ঠিকানায় অস্তিত্ব নেই, কিছু সংস্থার অফিসে চলে অন্য অফিসের কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, পর্যবেক্ষক সংস্থা হতে হলে অনুসরণ করতে হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আচরণবিধি, অন্যথায় বিতর্কিত হবে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে প্রত্যয় নামের একটি সংস্থা। প্রতিষ্ঠানটি নির্বাচন কমিশনে যে ঠিকানা দিয়েছে সেটি আদাবরে এই বাসা, বাড়ি নাম্বার 1030। ঠিকানার খোঁজে যমুনা নিউজ। এই ঠিকানায় এরকম কোনো অফিস নেই, এই জায়গায় কোনো অফিস নেই। বায়তুল আমান হাউজিং সোসাইটির 17 নম্বর রোডে পাওয়া গেল এই নম্বরেরই দুটি প্লট। একটির নির্মাণ কাজ চলছে, অপরটির বাসিন্দারা পর্যবেক্ষক সংস্থার অফিসের বিষয়ে কিছুই জানে না। কোনো নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার কোনো অফিস নাই তো, আমি তো অফিস দিই না, মানে এই বিল্ডিংটা কি একদম নতুন হয়েছে? একবারে নতুন। ভলান্টারি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, ঠিকানা বনশ্রীর ফ ব্লকের 7 নম্বর রোডের 59 নম্বর বাসা, অথচ সেখানে ফ ব্লক বলে কিছুই নেই। এমনকি এফ ব্লকেও নেই 59 নম্বরের কোনো বাড়ি। অনেক ঘোরাঘুরি শেষে দক্ষিণ বনশ্রীতে 10/7 নম্বর রোড পাওয়া গেল, পর্যবেক্ষক সংস্থার কোনো অস্তিত্ব মেলেনি। মেন রোড আছে, ওখানে তো 10/7-এর মধ্যে না। এটা হলো ভুয়া ঠিকানা। আপনি ঘুরতে এসছেন ঠিকই, কিন্তু পাবেন না এই ঠিকানা। বিয়ানমণি সোসাইটির ঠিকানা 16/16 বাবর রোডে, ঠিকানায় বিস্তারিত আর কিছুই নেই। মোহাম্মদপুরের এই বাড়ির দারোয়ান বহু বছর ধরে থাকলেও সংস্থাটির নামই শোনেননি। এখানে ছিল কিনা তাও জানি না, আমি দীর্ঘ 5 বছর ধরে এখানে আছি, আর এরকম অফিস এখানে এখনো আসেনি। কাগজে ঠিকানা বাস্তবে নেই এমন তালিকায় আরেক নাম কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট। আমরা এখানে 10 বছর ধরে রয়েছি, আমাদের এখানে এই ধরনের কোনো অফিস নেই। মোহাম্মদ হাবিবুর রহমান হিরো, এই নামে কি এখানে আপনারা কাউকে চেনেন? না, সেরকমভাবে আমরা কাউকে চিনি না। বাসাবো জনকল্যাণ সংস্থার দেয়া ঠিকানায় একটি নির্মাণাধীন ভবন, পাশের আরেকটি ভবনে এই সংস্থার নির্বাহী প্রধানের ব্যক্তিগত ফ্ল্যাট। আপনার যে ফ্ল্যাট সেখানেই আপনার অফিস, এরকম তো নাকি? না, এখানে আমরা এখানে আমরা আপাতত এখানে কাজটা করছি, আর আমরা ফ্ল্যাটে উঠতে পারলে ওখান থেকে কাজটা করবো। এদিক থেকে আলাদা সঙ্গতি সমাজ কল্যাণ সংস্থা, কাগজ ধরে অফিসের ঠিকানা মিলল, তবে সেখানে আছে একাধিক প্রতিষ্ঠান, সবকটা প্রতিষ্ঠান একই মালিকের। সিস্টার কনসার্ন হলো এসকে স্কোয়ার, এর সিস্টার কনসার্ন হলো আমাদের পেরোক একটা ডেলিভারি ছিল, অ্যাগ্রো ফার্ম আমরা শুরু করতে যাচ্ছি। একই অবস্থা সমাহার মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের। অফিস থাকলেও কাজ হয় বিভিন্ন প্রকল্প নিয়ে।
হেলথ প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, আমরা এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি সারা দেশে। ইন্দিরা রোডে ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিভিন্ন দাতব্য কার্যক্রম চালিয়ে থাকে। আইনি সহায়তা থেকে শুরু করে পাঠদান কার্যক্রম সবই চলে এখানে। প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালকের আশা, আসন্ন জাতীয় নির্বাচনে নিখুঁত পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন তারা। আমাদের পাশে যে হল রুম রয়েছে সেখানে প্রায় 150 লোকের একসাথে বসার ব্যবস্থা রয়েছে। পাশের রুমে আমরা 20-25 জনকে নিয়ে কনফারেন্স রুম রয়েছে। তা আমরা মনে করি যে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন একেবারেই ক্যাপাবল। 73টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা নিয়ে দাবি আপত্তি অভিযোগ থাকলে তা ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে গত 28 সেপ্টেম্বর একটি গণবিজ্ঞপ্তি দেয় কমিশন। নির্বাচন বিশ্লেষক মুনিরা খান বলছেন, এসব পর্যবেক্ষক সংস্থার অনুমোদনে কমিশনকে হতে হবে সতর্ক, নয়তো এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। যাদেরকে দেওয়া হলো তারা সেটা জানে কিনা আমার সন্দেহ আছে। আমাদের পর্যবেক্ষকদের ক্রেডিবিলিটি নষ্ট হবে, যারা ভালো দিচ্ছে তাদেরও ক্রেডিবিলিটি নষ্ট হবে, প্লাস ইলেকশন কমিশনের উপর আমার যেমন এখনই আস্থা কমে গেছে যে তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো। তিনি জানান, পর্যবেক্ষক সংস্থা হওয়ার ক্ষেত্রে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করে অনুদান প্রাপ্তি। কমিশন যেন সেই অসঙ্গতির উপলক্ষ না হয়। 10,000 অবজারভার যদি তারা দেয়, 500 অবজারভারও যদি দেয়, যে খরচটা কে দেবে? তারা দিবে। এই ঠিকানা দেখে আপনার মনে হচ্ছে যে এইখান থেকে তারা টাকা দিয়ে অবজারভেশন করাবে? ফ্রি তো আর কেউ করবে না। এইটা সরকারকে বন্ধ করতে হবে। অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব। পর্যবেক্ষক সংস্থা নিয়ে কোনো দাবি আপত্তি বা অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাতে হবে 20 অক্টোবরের মধ্যে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলি বাধা পাশ কাটিয়ে এখনও অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ দ্য ম্যারিনেট। ত্রাণবাহী বহরের অন্য সব জাহাজ আটকাতে পারলেও এখন পর্যন্ত পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেটকে আটকাতে পারেনি ইসরায়েলি নৌবাহিনী। সর্বশেষ তথ্য অনুযায়ী গাজা উপকূল থেকে মাত্র 100 কিলোমিটার দূরে রয়েছে নৌযানটি, যাতে 6 মানবাধিকার কর্মী রয়েছেন। এর আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় জাহাজটি। অবরুদ্ধ উপত্যকার দিকে ছুটছে 2.16 নটিক্যাল মাইল গতিতে। স্টারলিংকের মাধ্যমে এখনও যোগাযোগ রক্ষা চলছে দ্য ম্যারিনেটের সাথে। এর আগে সুমুদ বহরের 44টি নৌযানের মধ্যে 43টি জব্দ করে ইসরায়েলি বাহিনী। 5 শতাধিক মানবাধিকার কর্মীকে নেওয়া হয় ইসরায়েলের আশদোদ বন্দরে। পরবর্তীতে তাদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। গাজা সিটি জুড়ে ইসরায়েলি বাহিনী ঘোষণা দিয়েছে এটাই পালানোর শেষ সুযোগ। আর তাই দিনের পর দিন আগ্রাসন সহ্য করার পর অবশেষে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন সেখানে থেকে যাওয়া বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকেই নেমেছে মানুষের ঢল। পায়ে হেঁটেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা, কারণ সামনে যেসব ভবন পাচ্ছে সেগুলো গুড়িয়ে দিচ্ছে আইডিএফ সেনারা। ভাঙাচোরা রাস্তায় খালি পায়ে হেঁটে চলা মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে। বিধ্বস্ত গাজা সিটি ছেড়ে যাচ্ছেন তারা, কারণ ইসরায়েলি সেনারা ঘোষণা দিয়েছে এটাই পালানোর শেষ সুযোগ। প্রায় 2 বছর ধরে হামলার শিকার হয়েও গাজা উপত্যকার উত্তরের গাজা সিটিতে মাটি আঁকড়ে পড়েছিলেন অনেক ফিলিস্তিনি। বহুদিন মৃত্যু ভয় উপেক্ষা করে থেকে গিয়েছিলেন প্রিয় জন্মভূমিতে। তবে বৃহস্পতিবার ভোর থেকেই বদলে যেতে থাকে শহরের চিত্র। বাধ্য হয়ে অনেকেই এতদিন তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন, তবে গাজা শহরের আশ্রয় শিবিরগুলো এখন মৃত্যুপুরী। গাজা শহরের অবস্থা এখন ভীষণ খারাপ। আমরা স্কুলে আশ্রয় নিয়েছিলাম। আজ ড্রোনগুলো স্কুল আঙ্গিনার উপর উঠছিল, আমাদের সতর্ক করছিল যে আমরা যুদ্ধক্ষেত্রে আছি। আমরা পায়ে হেঁটেই এসেছি, কোনো যানবাহন পাইনি, আর যাতায়াতের খরচ দেওয়ার মতো টাকাও নেই, তাই হেঁটেই চলেছি। জানি না কোথায় যাচ্ছি। মৃত্যুর হাত থেকে পালাচ্ছি আমরা, কারণ সেখানে প্রচণ্ড গোলাবর্ষণ হচ্ছিল। শহরটির বাজারে নেই পর্যাপ্ত খাবারের মজুদ, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সব মিলিয়ে গাজা সিটিতে বাস করার আর কোনো উপায় রাখেনি জায়ানবাদীরা। গেল আগস্টের শেষ দিকে দ্বিতীয় ধাপে অপারেশন গিডিয়ান্স চ্যারিয়ট হাতে নেয় নেতানিয়াহু বাহিনী, যার লক্ষ্যই হলো হামাসের কাছ থেকে গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া। এই অভিযান শুরুর পর থেকেই শহরটিতে বেড়েছে আগ্রাসনের মাত্রা। জাতিসংঘের হিসাব অনুযায়ী এখনও গাজা শহরে রয়ে গেছে 6 থেকে 7 লাখ মানুষ।
এর আগে গেল কয়েক সপ্তাহে শহর ছেড়ে পালিয়েছে প্রায় 4 লাখ ফিলিস্তিনি, কারণ পথে যা পেয়েছে তাতেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যেন রাজনৈতিক সদিচ্ছা দেখায়, সেজন্য সহায়তা করবে বিশ্ব সম্প্রদায়। যমুনা টেলিভিশনকে একথা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস মিলেছে জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন থেকে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। গেল বছর প্রফেসর ইউনুসের দেয়া প্রস্তাবে সাড়া দিয়ে এবছর প্রথমবারের মতো রোহিঙ্গা সম্মেলন করল জাতিসংঘ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে 70 দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। গুরুত্ব পায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তার আগ পর্যন্ত পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা। ঢাকার আশা, আগামীতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সব ধরনের সহযোগিতা মিলবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা প্রধান উপযোগ্য বিষয় ছিল পর্যাপ্ত পরিমাণ সহায়তা আদায় করা, সেটা মোবিলাইজ করা। কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিশ্ব সম্প্রদায় তাদের যে পলিটিক্যাল উইল সেটা ইনভেস্ট করতে প্রস্তুত রয়েছে। রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই এই ইস্যুতে বাংলাদেশের পাশে, যা আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যরা হোক, আসিয়ানের প্রতিনিধি হোক, সমস্যার সবাইকে এই বিষয়ে একই সঙ্গে কথা বলবার সুযোগ উদাহরণ আমরা আগে দেখিনি। আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাবো। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে $96 মিলিয়ন অনুদান ঘোষণা করেছে। প্রথমবারের মতো আয়োজিত রোহিঙ্গা সম্মেলন থেকে বেশ কিছু আশ্বাস পেল বাংলাদেশ। তবে এই সংকট উত্তরণে এখনই দরকার সকলের সমন্বিত প্রচেষ্টা। সে বার্তাও পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। হঠাৎ করেই চুয়াডাঙ্গায় এক ধরনের আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে। একটি কথিত কোম্পানির কবজায় আটকা পড়েছে কোটি কোটি টাকা। লাভ আর লোভে পড়ে হুমড়ি খেয়ে ওই প্রতিষ্ঠানে লগ্নি করেছেন 1000 মানুষ। নাম পরিচয়হীন অফিসে বসে কখনো বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান, কখনো অনলাইন ট্রেডিং, কখনো সমবায় কিংবা MLM ব্যবসার নামে অর্থ হাতিয়ে এনেছে চক্রটি। প্রশাসনের নাকের ডগায় সবকিছু ঘটলেও অবগত নন তারাও। জিসান আহমেদের অনুসন্ধান। অনলাইনে জুয়া, ক্রিপ্টোকারেন্সি কিংবা ইলেকট্রনিক মুদ্রা কেনাবেচার ঘাঁটিতে পরিণত হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এবার অনলাইন শেয়ার বাজারে বিনিয়োগের নামে নতুন এক প্রতারণা কৌশলের তথ্য মিলেছে। সেন্টএফএক্স দুবাই ভিত্তিক প্রতিষ্ঠিত একটি ব্রোকারেজ হাউস, যাদের ওয়েবসাইটে ঢু মারলে প্রথমেই ভেসে ওঠে একটি সতর্কবার্তা, নকল হইতে সাবধান। অথচ এই সেন্টএফএক্সের নাম ভাঙিয়েই চুয়াডাঙ্গায় চলছে আর্থিক লেনদেন। শহরের এক প্রান্তে ভাড়া বাড়িতে অফিস খুলে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করছে সদস্যরা। অথচ এই ভবনটিতে নেই কোনো সাইনবোর্ড, নাম পরিচয়হীন অফিসে কাউকে দেখাও মেলে না নিয়মিত। টানা 14 মাস ধরে এই ভবনের 2টি ফ্ল্যাট ভাড়া নিয়ে ব্যবসা কার্যক্রম চালাচ্ছে এই চক্রটি। আমরা জেনেছি তারা বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের সাথে চুক্তি করলেও তাদের এই প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে RJ ট্রেডিং এবং খাদেম এভিয়েশন সার্ভিস নামে। এখন প্রশ্ন হচ্ছে, এরা আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন? স্থানীয়রা বলছেন, হজ এজেন্সির নাম করে বাড়িটি ভাড়া নেওয়া হয়। এই অফিসে আসা যাওয়া করা লোকজনের গতিবিধিও রহস্যজনক বলে উল্লেখ করেন তারা। আমি জানি যে হলো হজ ইয়ে নিয়ে যায়, মানে উমরা হজে হাজিদের নিয়ে যায়। হজ ট্রেডিং এর নাম করে অফিস নিয়ে আসে, মানে এই নামে নিয়েছে। নেওয়ার পরে এখন তো মনে হচ্ছে যে না, তারা এইসব কাজ চালায় না। অনুসন্ধানে মিলেছে বিভিন্ন পেশার মানুষকে বোকা বানিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহক জুটিয়েছেন প্রায় 1000 যাদের এক একজনের বিনিয়োগ লাখ টাকার উপরে। পঞ্জি স্কিমে লাখ প্রতি বিনিয়োগে মাসিক মুনাফা পাওয়া যায় 5 থেকে 9,000 টাকা। ফরেক্স মার্কেটে ট্রেডিং ব্যবসা, OGS নামে অনলাইনে পণ্য বিক্রি, সাকসেস অ্যাসোসিয়েশন নামে সমবায় প্রতিষ্ঠান থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে চলছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিনব কৌশল। অভিযোগ, এ কাজে AGM থেকে MIB পদধারী কর্মীরা যুক্ত আছেন কয়েক ধাপে।
মূলত একটি লাইফ ইন্স্যুরেন্সের চাকরিচ্যুত কয়েকজন কর্মী, সরকারি কর্মকর্তা ও কয়েকজন স্কুল শিক্ষক এক হয়ে চালাচ্ছেন এই কার্যক্রম। বাংলাদেশের প্রেক্ষাপটে 1,30,000-এ 5,000 টাকা দেওয়া এমন কোনো ব্যাংক নাই, কোনো মাধ্যমই নাই। এরা কোত্থেকে নিয়ে আসে? এইসব চিন্তা করে আমি দেখলাম যে এক সময় হয়তো এটা থাকবে না, চলে যাবে। যে প্রতিষ্ঠানের বৈধতা নিয়েই রয়েছে এত প্রশ্ন, সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং মুনাফার ভাগ কিভাবে আসছে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। যে কোনো সময় সটকে পড়তে পারে চক্রটি, এ নিয়েও উদ্বেগ রয়েছে। ওরা নাকি প্রতি মাসে সোনার ব্যবসা করে, ট্রেড। তা আমি ট্রেডের বিষয়ে আমি জানলাম এটা সম্পূর্ণভাবে বেআইনি। একটা মানুষ একেবারে নিঃস্ব হয়ে যাবে, তখন কে ব্যবস্থা নেবে? তখন ব্যবস্থা নিয়ে তো কোনো লাভ হবে না। চক্রের একাধিক সদস্যদের সাথে যোগাযোগ করা হলেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। কেমন হয়ে যাচ্ছে? আমি তো কোনো কাজই করি না আপনার সাথে। প্রতিষ্ঠানটির বৈধতা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। আইনানুগভাবে যদি তারা না চলে যায়, এরকম কোনো কিছু আমরা পাই, আমরা দ্রুতই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তার যদি লিগ্যাল কোনো পারমিশন না থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত শুধু চুয়াডাঙ্গা থেকেই কয়েক কোটি টাকা বিভিন্ন চ্যানেলে বেহাত হয়েছে। অর্থ পাচার ঠেকাতে তাদের লাগাম টেনে ধরার দাবি সচেতন মহলের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। 52 ভাষা সৈনিক, মুক্ত চিন্তার পথিকৃৎ আহমদ রফিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 96 বছর। মরণোত্তর দেহদান করে গেছেন আহমদ রফিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই মাস থেকেই কিছুটা বিরতিতে হাসপাতালে সময় কাটছিল ভাষা সংগ্রামী আহমদ রফিকের। বহুদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সবশেষ ভর্তি হয়েছিলেন বারডেম হাসপাতালে, ছিলেন আইসিইউতে। বৃহস্পতিবার রাত 10:12 খবর আসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আহমদ রফিক। এক মহাত্মার মহাপ্রয়াণ। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এইগুলিতে অনেক রোগে জড়ায় ধরছে। বেশি অসুস্থ আজকে 2.5 মাস ধরে। 2.5 মাসের ভিতরে 12-10 দিন ছিল ওই কমিউনিটি হাসপাতালে। স্বজনরা জানান, শুক্রবার হাসপাতালের মর্গেই থাকবে মহান এই ভাষা সংগ্রামীর মরদেহ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে শনিবার নেওয়া হবে জাতীয় শহীদ মিনারে। বাংলাদেশে চিকিৎসা মানে যাতে একটু ভালো দিকে যায়, কিছু করতে পারার এই চাওয়াটা ওনার সবসময় ছিল। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। এটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো এটা ওনার শেষ ইচ্ছা যে ওনার দেহ আমরা দান করেছি। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। তিনি অংশগ্রহণ করেছিলেন 1952 সালের ভাষা আন্দোলন ও পরবর্তী সময়ের আন্দোলনগুলোতে। ডাক্তারি শিক্ষা সম্পন্ন করলেও চিকিৎসকের পেশা গ্রহণ করেননি। জীবদ্দশায় পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সংবর্ধনা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মাঝ নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ঢাকার বাদ্য উলুধ্বনি আর দেবী দুর্গার সম্মানে সমস্বরে স্লোগান তুলে ভক্তরা দেন প্রতিমা বিসর্জন। সার্বিক ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সহকর্মী রুবেল হাসান ও রানা হোসেনের তোলা ছবিতে দেবী বিসর্জনের বিস্তারিত জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। বুড়িগঙ্গা পাড়ে বিনা স্মৃতি স্নান ঘাটে নিয়ে আসা হয়েছে দেবীকে। এর আগে শেষবারের মতো পূজা অর্চনা করা হয়। সিঁদুর লাগানো ছাড়াও পানের পাতা, মিষ্টি, চাল, দই, জলের অর্ঘ্য দিয়ে দেবীর কানে দেয়া হয় বিদায় মন্ত্র। একে একে সবগুলো প্রতিমা তোলা হয় নৌকায়। নৌকা যত এগিয়ে যায় ঘনিয়ে আসে বিদায়ক্ষণ। ভক্তদের কণ্ঠে তখন দেবীর স্তুতি গান, দেবীর শক্তিমত্তার প্রকাশ। মাঝ নদীতে একে একে পূজার সকল অনুষঙ্গ নদী গর্ভে রেখে ভক্তরা ভাসিয়ে দেন প্রতিমা।
শান্তি সবার বিরুদ্ধে যাতে ছড়িয়ে পড়ে মার কাছে সেটা আমরা আহ্বান করি। শিশুদের নিজে হাতে বানানো কাগজ আর কার্ডবোর্ডের প্রতিমা নজর কাড়ে সবার। এই প্রতিমা বানানো, পূজা পর্ব, এমনকি বিসর্জনও নিজেরাই করেছে খুদে ভক্তরা। প্রথম দেবী দুর্গার মাটির মূর্তি বানাতে চাইলাম, তখন আমি আর আমার ভাই মাটি নিয়ে আসার জন্য প্রচণ্ড স্ট্রাগল করি। তারপরে আমরা এটা সফল হতে পারি না, তাই আমরা কার্ডবোর্ডে দুর্গা বানাই। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে তৈরি করা হয় বিশেষ নিরাপত্তা বলয়। ডগ স্কোয়াড, পুলিশ, নৌ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয় ডুবুরি দলকে। নদীতে যেন নৌকায় লাইফ জ্যাকেট এবং অন্যান্য কিছু রাখা হয়, সাথে অন্যান্য এজেন্সি স্পেশালি ফায়ার সার্ভিসের লোকেরা সবাই, নৌ পুলিশ সবাই সচেতন আছে এবং তারা সজাগ আছে, তারা আমাদের সাথে আছে। বিকেল গড়াতেই বাড়তে শুরু করে প্রতিমা বহনকারী ট্রাকের সংখ্যা। ভক্তরা ধারাবাহিকভাবে নির্ধারিত নৌকায় প্রতিমা তুলে মাঝ বুড়িগঙ্গায় বিদায় জানান প্রিয় দেবী দুর্গাকে। এবারে পূজাটা অন্যান্য বারের মতো মজাই হয়েছে, অনেক আনন্দ করছি। বিসর্জন দিতে ভালো খারাপ দুটোই, মা ছিল আমাদের সাথে, আমরা অনেক দিনের অপেক্ষা করেছিলাম। কখনোই সামনে থেকে বিসর্জন দেখিনি, এটা অনেক ভালো লাগছে, আবার খারাপও লাগছে যে মা চলে যাচ্ছে। সন্ধ্যার পরও চলে বিসর্জনের আনুষ্ঠানিকতা। রাতের নীরবতায় তখন নৌকার ইঞ্জিনের শব্দ ছাপিয়ে ভক্তদের দেবী দুর্গার জয়ের স্লোগান, আসছে বছর আবার এসো। অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আবার সামনে বছরে আবার মার দোয়ার আরো ভালো হইবে। দেবী দুর্গাকে বিসর্জনের জন্য তার ভক্তরা তার প্রতিমা নিয়ে এসেছে মাঝ বুড়িগঙ্গায়। এখানেই বিসর্জন দিবেন। দেবী চলে যাচ্ছেন কৈলাসে। দেবীর বিদায়ে তাদের মনে বিষাদ ভর করেছে, তারপরও তাদের প্রত্যাশা সামনের বছর দেবী আবারও আসবেন, এই পুরো পৃথিবীকে অশুভ শক্তি থেকে মুক্তি দিবেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। কঙ্গোর এক নাগরিকের সঙ্গে পাখির ব্যবসা করতে গিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার এক ব্যবসায়ী। বছর তিনেক আগে ব্যবসা সূত্রে কঙ্গো থেকে ব্যবসায়ীর বাড়িতে আসেন ভিটো বঙ্গেঙ্গে নামের এই কঙ্গো নাগরিক। এরপর কয়েক দফা টাকা নিয়েও দিতে পারেননি পাখি, উল্টো জিম্মি করে রাখার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীর বিরুদ্ধে। বেড়াতে যাচ্ছেন দর্শনীয় স্থানে, অংশ নিচ্ছেন বিয়ের অনুষ্ঠানে, কখনো বানাচ্ছেন টিকটক ভিডিও, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানুষটিকে নিয়েই খবর ছড়িয়েছে 3 বছর ধরে তাকে জিম্মি করে রেখেছে বগুড়ার এক ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়া জুড়ে কঙ্গোর নাগরিক ভিটো বঙ্গেঙ্গেকে ঘিরে যে জিম্মি খবর ছড়িয়েছে, বাস্তব চিত্র একেবারেই উল্টো। ব্যবসায়ী আতিকুর রহমান পলাশ জানান, বিদেশি পাখির ব্যবসার সূত্রে 2022 সালে ভিটোর সঙ্গে পরিচয়। ওই বছরের নভেম্বরে ট্যুরিস্ট ভিসা নিয়ে বগুড়ায় পলাশের বাসায় বেড়াতে আসেন ভিটো। আজকে থেকে প্রায় 2-2.5 বছর হচ্ছে, ডেট আছে। প্রাইম মিনিস্টার অফিস বিওবি থেকে পারমিশন নিয়ে তাকে আমি টিকিট পাঠাই, সে আসে, তাকে আমি এলসি দেই, সে মাল দেয়, 2টা শিপমেন্ট দেয়, কিন্তু কোনোবারে সে ফুল পেমেন্ট দেয় নাই। পলাশের পরিবারের দাবি, বিভিন্ন দেশ থেকে পাখি আমদানির জন্য ভিটোকে দফায় দফায় প্রায় 1 কোটি টাকা দেন পলাশ। শুরুর দিকে কয়েক চালান পাখি আনলেও গত বছরের নভেম্বর থেকে না পাখি এনেছেন, না টাকা ফেরত দিয়েছেন ভিটো। এরপর থেকেই পাখি আনার আশ্বাস দিয়ে অবস্থান করছেন পলাশের বাড়িতেই। সে আমাকে টাকা দিবে না, মালও দিবে না, ও বলতে সমস্ত পাখি মারা গেছে। এই নাটক করে সে জিম্মি বলছে আমি জিম্মি, কিন্তু আপনারা আমার বাসায় যেয়ে দেখেন তাকে আমি কিভাবে রাখছি। আর আমি যদি তাকে জিম্মি করতাম তাহলে সে থানায় যেয়ে মামলা করে আমার বাসায় সে কিভাবে থাকলো। ওর যে চাহিদা, ওই মাছ মাংস গোশ ছাড়া, মুরগি ছাড়া ও ভাত খায় না। ও খাওয়া দিতে দিতে আমি একবারে আরও ফগন্নি হয়ে গেছি, আরও নিঃস্ব হয়ে গেছি। তবে ভিটোর দাবি, তিনি পলাশের পাওনা সব টাকা ফেরত দিয়েছেন। এরপরও পাসপোর্ট আটকে রেখে তাকে দেশে ফিরতে দিচ্ছেন না পলাশ। Mi sel mai u mi give Polash your man now me I have no money. Wait me speak you তার দেশে যাওয়ার প্রক্রিয়ার জন্য আমরা কথা বলতেছি এবং সে নিজেও, তাকে আমি বলছি তারও লোক আছে ঢাকায়, তারাও চেষ্টা করছে। পুলিশও বলছে বিদেশি ওই নাগরিককে জিম্মি করা হয়নি, তবে তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ছড়িয়েছে এমন তথ্য। একটা নিউজ হয়, তো সেখানে দেখা যায় যে এই ব্যক্তি নিজেকে জিম্মি হিসেবে দাবি করেছে। এ সংক্রান্তে সত্যতা আমরা পাই নাই।
তবে সে আমাদের দেশে থাকে এবং সে আপনার পাখি ব্যবসার সঙ্গে যতদূর সম্ভব সে জড়িত। এমন তথ্য বিভ্রাটে দেশের ভাবমূর্তি নিয়ে চিন্তিত এলাকাবাসী। বিষয়টির দ্রুত সুরাহা হোক এমনটাই দাবি করছেন স্থানীয়রা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। একটি লোক ইঁদুর ডাকছেন, সাড়া দিয়ে ড্রেন থেকে বেরিয়ে আসছে ইঁদুর, খাবার গ্রহণ করছে তার হাত থেকে। গাছ থেকে নেমে আসছে পাখি, দৌড়ে আসে অন্য অনেক প্রাণী। রূপকথা নয়, এমন দৃশ্যের দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনেই। প্রাণীদের প্রতি যার এমন ভালোবাসা তিনি কামাল হোসেন সেন্টু, পেশায় হাতে তৈরি গয়না বিক্রেতা। বিস্তারিত জানবো তানভীর সিদ্দিক টিপুর কাছ থেকে। ছবি তুলেছেন লুৎফর রহমান। হ্যামিলনের বাঁশিওয়ালা তার মোহনবাসীর সুরে পোষ মানিয়েছিলেন ইঁদুরকে। ইঁদুরদের বিশ্বাস অবশ্য রাখেননি তিনি। হাজার হাজার ইঁদুরকে শহর ছাড়া করেছিলেন সেই বাঁশির সুরের মোহে। কামাল হোসেন সেন্টুর ডাকেও সাড়া দেয় ইঁদুর। রোজ নিয়ম করে সেন্টুর হাত থেকে খাবার খায় তারা। সেন্টু অবশ্য তাদের বিশ্বাস ভাঙেন না। চেয়েছিলেন ঘর ছেড়ে বাউন্ডুলে হবেন, সেই তাড়নায় একের পর এক চাকরি ছেড়েছেন ব্যবসাও। এডাল ওডাল উড়ে শেষে থিতু হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে। এখানেই কাটিয়ে দিয়েছেন প্রায় 17টি বসন্ত। প্রতিদিন দুপুর 12টার কিছু পরে চারুকলার সামনের ফুটপাতে বসেন হাতের তৈরি গয়না নিয়ে। কালো সুতোয় বাঁধানো লকেট, মালা, হাতে বানানো আংটি, ব্রেসলেট সবই পাওয়া যায়। তাতেই রুটি রুজি। সাধ্য ও সাধের ফারাক থাকলেও ভালোবাসার কমতি নেই। প্রাণীকুলের প্রতি ভালোবাসা অনন্য। ইঁদুর, কুকুর সহ বিভিন্ন পাখির নিরাপদ আশ্রয়স্থল সেন্টু। ডাকলেই খাবার খেতে আসে তারা। পরোটা, রুটি, চানাচুর, ছোলা সহ নানা কিছু আছে খাবার মেনুতে। খাবারের খোঁজে ইঁদুরের ছোটাছুটি দেখেই 3 বছর আগে এটা শুরু করেন তিনি। ইঁদুরগুলি ছুটাছুটি হাঁটাহাঁটি করতেছে, একদম বেকুল, এদিক যায় ওদিক যায়, এদিক তাকায় ওদিক তাকায়, কি খাওয়ার জন্য বেগলে। এখন তো যে একটুকু খাওয়ার নেই, কী থাকবে এখানে আছে খাওয়ার ধুলার বালি। তো চিন্তা করলাম আমার কাছে এত খারাপ লাগতেছে, আমি চিনলাম না এদেরকে দেখি আমি একটু খাওয়ার দেই। এই তখন থেকে আমি শুরু করছি। 2022-এ খাওয়াইছি, কিন্তু এর মধ্যে আমাকে দূরে আহত করেনি, কিছু ক্ষতি করেনি। এত ছোট পুঁজির ব্যবসা করেও এই বাড়তি খরচ কিভাবে যোগান তিনি? সেন্টু জানান, ধূমপান করেন না তিনি, চা পান করাও কমিয়ে দিয়েছেন। এখান থেকেই অর্থ বাঁচিয়ে খাবার কেনেন ইঁদুর পাখিদের জন্য। চা, সিগারেট, পান অনেক কিছু খাইতাম, তাহলে যে আমার পয়সা বিলীন হয়ে যেত। পরোটা খাওয়াই, তারপরে চানাচুর, বিস্কিট, পাউডার সবই খায়। তার দীর্ঘদিনের সহকর্মীরা জানান, সেন্টুর ভালো কাজগুলো তাদেরকেও অনুপ্রাণিত করে। আমাদের এখানে পাখি এবং কাঠবিড়ালি আছে, দেখি চাল ভাজা দেয়, দেখা যায় একটা রুটি আনলো, তো ওই রুটিটা অর্ধেক খাইলো, সে অর্ধেকটা ইঁদুরকে খাওয়ায়। ইঁদুর আসলো, তারপরে হইলো বিড়াল পাখি। কামাল হোসেন সেন্টুর চাওয়া, তার মতো করেই প্রাণীদের ভালোবাসুক সবাই। পশু পাখিদের যে ভালোবাসা থাকার একান্ত প্রয়োজন। এগুলি যে আমাদের সৌন্দর্য বজায় রাখে, এই সৌন্দর্য ভারসাম্যটাকে আমরা নষ্ট না করি। রোদেলা দিনেও কখনো কখনো হঠাৎ ঝড় বৃষ্টি আসে। ফুটপাতে বসানো দোকানে রাখা হাতে তৈরি গয়নাগুলো বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন সেন্টু। কোনটা রেখে কোনটা রক্ষা করবেন? তবে জীবনের কোনো ঝড়ের কাছে হার না মানা সেন্টু জানেন, একটু পর এই ঝড়ও থেমে যাবে। আবার তিনি পশু পাখিদের ডাকবেন, খাবার খাওয়াবেন। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। মেয়র ও কাউন্সিলর না থাকায় ব্যাহত হচ্ছে পাবনা পৌরসভার নাগরিক সেবা। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন পাবনার জনপ্রতিনিধিরাও। এতে স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবার পাশাপাশি উন্নয়নমূলক কাজ। দ্রুত ভোগান্তি নিরসনের দাবি বাসিন্দাদের। দেশের উত্তরের জেলা পাবনার আয়তন 2371 বর্গ কিলোমিটার। নাগরিক সেবা প্রদানে রয়েছে 9টি পৌরসভা, যার অধিকাংশই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন মেয়র ও কাউন্সিলররা। এরপর নিয়োগ দেওয়া হয় প্রশাসক, তবে তাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক পদে কর্মরত আছেন, কাজেই তাদের ওই নিজস্ব দপ্তর সামলাতে হিমশিম খেতে হয়। প্রত্যয়নপত্রের জন্য আসছিলাম, তা আমি এখানে ওই এক জায়গায় অ্যাপ্লিকেশন করলাম, আর এক জায়গায় কাগজ জমা দিলাম, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম। হয়তো কাউন্সিলর থাকলে মনে হয় এই দৌড়াদৌড়িটা আমার করা লাগতো না।
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরা বিভিন্ন সড়ক, পোহাতে হচ্ছে দুর্ভোগ। বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। রাস্তার নির্মাণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া করতেছে, আমরা এখন পর্যন্ত সেটা পারি নাই করতে। যিনি প্রশাসক মহোদয় রয়েছেন ওনাকে অনুরোধ করবো, আপনি যে কদিন দায়িত্বে রয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক জানান, নাগরিক দুর্ভোগের বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশা তার। স্থানীয় সরকার মন্ত্রণালয় তা ওনাদের সাথে বিভিন্ন ফোরামে কথা বলেছি যে আমরা এখানে যদি যত দ্রুত সম্ভব পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা বা ইলেকশন না হওয়া পর্যন্ত পরিষদে এসে যেন মানুষ তাদের নাগরিক সেবা পাওয়ার জন্য তার প্রতিনিধিকে কাছে পায়। জেলার 9টি পৌরসভায় বসবাস করেন 29 লাখের বেশি মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এক এক মাছের ওজন 5 থেকে 15 কেজি পর্যন্ত এক জায়গাতেই মিলছে বিভিন্ন প্রজাতির দেশি মাছ। যশোরের এই মেলাতে স্থানীয় জামাইদের মধ্যে চলে বড় মাছ কেনার প্রতিযোগিতা। এই মাছ নিয়ে যাওয়া হবে শ্বশুরবাড়ি, তাই তো এই মেলার নাম দেওয়া হয়েছে জামাই মেলা। 75 বছর ধরে দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে হয়ে আসছে ঐতিহ্যবাহী ব্যতিক্রমী এই আয়োজন। বড় মাছ হাতে জামাই, পাশে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন। কেউ দরদাম করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ বা বানাচ্ছেন ভিডিও। একদিনের জন্য পুরো মাঠটাই পরিণত হয়েছে মাছের উৎসব আর আনন্দ মেলায়। এই কারণেই আয়োজনের নাম জামাই মেলা। দুর্গাপূজার বিজয়া দশমীর দিনব্যাপী চলে এই ব্যতিক্রমী আয়োজন। যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে 1950 সাল থেকে চলছে ঐতিহ্যবাহী এই মেলা। এখানে বড় মাছ কেনা বেচার মধ্যেই গড়ে ওঠে উৎসবের আবহ। বিভিন্ন জায়গাতে জামাইজনরা আসে, তিনরা বেচা কিনা করে এবং প্রতিযোগিতার বেচা কিনা হয়। পৌঁছলেমের সভা পরিবারে আমরা মাছ কিনতে এসেছি। সর্বোচ্চ মাছ 13 কেজি মাছ বিক্রি হয়েছে 600 টাকা, আর আমি একটা কিনেছি 4 কেজি 200 গ্রাম 350 টাকা কেজি। মেলাকে কেন্দ্র করে অনেকে আসে মাছ কিনতে, কেউ ঘুরতে আসে। এখানে শুধুমাত্র যে আসলে হিন্দুরা মাছ কিনে তা নয়, অনেক মুসলিমরাও এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিমরাও সমান উৎসাহে মাছ কিনতে আসেন এখানে। বন্যা এই জন্য বেচা কেনার লক্ষণের কথা ভালো না। আনা বছর 200 পিস মাছ উঠে, এবছর 80 পিস মাছ। তাই 3 পিস আনছিলাম দাদা, 2 পিস বিক্রি করে ফেলেছি 800 টাকা কেজি, 8 কেজি করে ছিল, আর 1 পিস আছে বেচলি শেষ। খুব একটা উৎসব, এখানে খুব আনন্দ হয়, জামাইরা আসে বড় বড় মাছ কেনে। সবকিছু ছাপিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে এই মেলা। ঐতিহ্য ধরে রাখতে নানা পরিকল্পনার কথা জানালেন আয়োজক বণিক সমিতি। আমাদের এলাকার যেসব জামাই আছে তারা এসে প্রতিযোগিতা করে তাদের শ্বশুরবাড়ি কে কত বড় মাছ কিনে নিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতা এখানে নাম। যার কারণে আমরা বলতে পারি ঢাকুরিয়া বাজারের এই ঐতিহ্যবাহী মাছ মেলা, মাছ বাজার, এটা আসলে অত্যন্ত এলাকার জন্য একটা সুনামের। একদিনের এই জামাই মেলায় বিক্রি হয় কোটি টাকার মাছ। জামাই শ্বশুর বাড়ির হাসি খুশির উৎসব আর ঐতিহ্যের সমন্বয়ে 75 বছরের পুরনো এই আয়োজন হয়ে উঠেছে মনিরামপুরের প্রাণের উৎসব। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।